মেডিসিন নিয়ে আলোচনা করব। অ্যানাটমি ফিজিওলজি তো বুঝছেন তাই না? অ্যানাটমি হচ্ছে মানব দেহের গঠন, আর ফিজিওলজি হচ্ছে মানব দেহের কাজ নিয়ে আলোচনা করা। ঠিক আছে, তো গঠন নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটাই হচ্ছে অ্যানাটমি। হ্যাঁ, এটা ময়লা হয়ে গেছে। যেমন এই যে এটার মানে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে অ্যানাটমি। ঠিক আছে, যেমন এই হাত, তারপরে হচ্ছে এই পা, তারপরে আছে এই যে মানব দেহের যে বডি, থোরাক্স, অ্যাবডোমেন, এটা হলো পেলভিক বোন। ঠিক আছে, পুরোটাই হচ্ছে অ্যানাটমি। কিন্তু হাতের একটা নির্দিষ্ট কাজ আছে। হাত দিয়ে আমরা কি কাজ করি? মারামারি করি, কাটাকাটি করি। ঠিক আছে না? হ্যাঁ, কোনো কিছু ওঠাই, নামাই, ঠিক আছে না, ঢিল মারি, যাই হোক, খাওয়া দাওয়া করি। তারপরে হচ্ছে আপনার পা দিয়ে আমরা চলাফেরা করি। তারপরে আমাদের মানে হলো মাথা। ঠিক আছে, মাথার কি কাজ? ব্রেনকে প্রোটেকশন করা। ঠিক আছে না? এই যে স্কালের যে কাজ, স্কালের ভিতরে কিন্তু ব্রেন থাকে। ব্রেন মানে হলো মস্তিষ্ক, তাহলে মস্তিষ্ককে প্রোটেকশন করে, এটা হলো মাথার কাজ। থোরাক্সের কাজ কি? থোরাক্সের ভিতরে কি থাকে? লাং থাকে, হার্ট থাকে, এগুলোকে প্রোটেকশন করে। যেমন হার্টের কাজ হলো সমস্ত শরীরে ব্লাড সার্কুলেশন করা, লাংয়ের কাজ হলো অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা। ঠিক আছে, তাহলে এই হাত হচ্ছে অ্যানাটমি, হাতের কাজ যেটা, এটাই হলো ফিজিওলজি। চোখ হলো দেখা, চোখ দিয়ে আমরা কি কাজ করি? দেখি, ঠিক আছে না? এটা হলো চোখের কাজ, কিন্তু চোখের একটা নির্দিষ্ট অ্যানাটমি আছে। কান, ঠিক আছে, কান দিয়ে আমরা শুনি, এটা হলো ফিজিওলজি, কিন্তু কানের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাই হলো অ্যানাটমি। ঠিক আছে, তো এই অ্যানাটমিটা আমাদের বুঝতে গেলে অ্যানাটমিক্যাল আমাদের মানবদেহের কয়েকটা পার্ট সম্বন্ধে বুঝতে হয়। যেমন 1 নম্বর পার্ট হচ্ছে কি? আপার লিম, আর এটা হচ্ছিল লোয়ার লিম। লোয়ার লিম আরেকটা হচ্ছে কি? তারপরে ছিল হেড, নেক। 3 নম্বরে হচ্ছে থোরাক্স, তারপরে ছিল অ্যাবডোমেন, তারপরে হচ্ছে ব্রেন অ্যান্ড আইবল। এগুলো হচ্ছে অ্যানাটমিক্যাল পার্ট। তাহলে মানব দেহের অ্যানাটমিক্যাল পার্ট হচ্ছে 6টা। ঠিক আছে, একটা হলো আপার লিম, লোয়ার লিম, হেড অ্যান্ড নেক, থোরাক্স, অ্যাবডোমেন, ব্রেন এবং আইবল। ঠিক আছে না? আর ফিজিওলজিক্যাল সিস্টেম হচ্ছে মানব দেহের কয়টা? 12টা। কি কি সিস্টেম? সিস্টেম মানে হলো তন্ত্র। ঠিক আছে, সিস্টেম মানে হচ্ছে সিস্টেম, SYSTM, সিস্টেম। সিস্টেম মানে হলো তন্ত্র। ঠিক আছে, এক বা একাধিক অর্গান একত্র মিলিত হয়ে একটা সিস্টেম তৈরি করে। ঠিক আছে, যখন এক বা একাধিক অর্গান একত্রে মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করবে, তখন সেটা সিস্টেম হবে। ঠিক আছে, মানব দেহ তৈরির যে একটা কাঠামো, সেই কাঠামোটার মধ্যে আছে কি? সেটা আসলে সেল। ঠিক আছে, সেল, সেলের পরে আছে কি? টিস্যু, টিস্যু। ঠিক আছে, সেল, টিস্যু, তারপরে আছে কি? অর্গান, অর্গানের পরে আছে কি? সিস্টেম, আর সিস্টেমের পরে হলো কি? বডি। ঠিক আছে, এটা হচ্ছে মানবদেহ তৈরির একটা সিঁড়ি বা কাঠামো। ঠিক আছে, হ্যাঁ, বডি। যেমন ফিজিওলজিক্যালি মানবদেহে যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলো হলো কয়টা? 12টি সিস্টেম আছে। আর এই সিস্টেমগুলো তৈরি হচ্ছে কিভাবে? অনেকগুলো অর্গান দ্বারা। অর্গানের পরে কি সিস্টেম না? এক বা একাধিক অর্গান মিলে কিন্তু এটা তৈরি হয়েছে। সাপোজ মনে করেন আপনার
এই সেলুলার লেভেলে মনে করেন অনেকগুলো সেল আছে, যেমন ব্লাড সেল। ব্লাড সেল মানে কি? রক্তের ভিতরে যে সেলগুলো থাকে, আসেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে কি বন সেল, যে সেলগুলো হাড়ের ভিতরে থাকে, ঠিক আছে। তারপরে আছে কি আপনার ব্লাড সেল, বন সেল, তারপরে ছিল নিউরন, যে সেল দিয়ে আমাদের ব্রেন তৈরি হয়। তারপরে আসলে নেফ্রন, যে সেল দিলে আমাদের কিডনি স্ট্রাকচার তৈরি হয়, কিডনি তৈরি হয়, ঠিক আছে। এই ব্লাড সেলগুলোর মধ্যে কি আছে? ডাব্লিউবিসি আছে, আরবিসি আছে, প্ল্যাটেলেট আছে, ঠিক আছে। বন সেলের মধ্যে কি আছে? অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, আর হলো অস্টিওসাইট। এগুলো হচ্ছে বন সেল, না হাড়ের ভিতরে থাকে। রক্তের ভিতরে থাকে 3 ধরনের সেল। ডাব্লিউবিসি ফুল মিনিং কি? হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। আরবিসি রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। প্ল্যাটেলেট অনুচক্রিকা, ঠিক আছে না? এগুলোর কিন্তু আবার এরকম নাম নাই, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, সিএলএ এসটি, অস্টিওক্লাস্ট, ঠিক আছে। এগুলো 3 ধরনের আলাদা আলাদা নাম, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট। এদের গঠনগত সেল প্রায় একই, কিন্তু এদের কার্যগত পরিবর্তন আছে। এই যে এদের যে কাজের কিন্তু পরিবর্তন আছে, সবগুলো সেল কিন্তু একই ধরনের কাজ করে না। যেমন ব্লাড সেল, ডাব্লিউবিসির কাজ হচ্ছে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। আরবিসির কাজ হচ্ছে কি? অক্সিজেন পরিবহন করা। প্লেটেলেটের কাজ কি? রক্ত জমাট বাঁধতে সহায়তা করা, ঠিক আছে না? ঠিক এগুলোর আলাদা আলাদা কাজ আছে বনের ভিতরে। কোনো বন যদি একটু আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে, এটা একটা সেল আছে যেমন অস্টিওক্লাস্ট, এটা সে মেনটেন করে। আবার যখন বডিতে নতুন একটা বন তৈরি করতে হবে, তখন এই যে অস্টিওব্লাস্ট, এটা মেনটেন করে। অস্টিওসাইট, ঠিক আছে, এটা কি কাজ করে? কোনো হাড় যদি মনে করেন মিনারেলস লেস হয়ে যায়, সেটা সে আইডেন্টিফাই করে যে এই বনটা মিনারেল থেকে কি হয়ে গেছে, কমে যাচ্ছে। বনের ভিতরে কিন্তু অসংখ্য মিনারেলস থাকে, ঠিক আছে। ক্যালসিয়াম, ফসফেট অ্যান্ড মিনারেলস, এগুলোর সমন্বয়ে একটা হাড় তৈরি হয়, ঠিক আছে। যখন হাড় থেকে মিনারেলগুলো লস হয়ে যায়, ক্যালসিয়াম যখন লস হয়ে যায়, ফসফেটের লেভেল যখন কমে আসে, তখন একটা বন একটা কাগজের মতো হয়ে যায়, ঠিক আছে। মানে অল্প আঘাতে সেই বনটা কি হয়ে যায়, ভেঙে যেতে পারে, বুঝতে পারছেন। বয়স্ক হলে আপনার একটু মোচড় লাগলে দেখবেন যে তাদের ফ্র্যাকচার ডেভেলপ করে। আবার বড় মানুষের ফুটবল খেলতে যায় বনের সাথে বন লাগলেও ফ্র্যাকচার হয় না, হয় জাস্ট ফুলে যায়, কিন্তু অত সহজে কিন্তু ভাঙে না। কিন্তু বয়স্ক মানুষের সাথে আপনার পাও দিয়ে একটা মার দিয়েন, তাহলে কি হবে, তার ফ্র্যাকচার হয়ে যাবে, কিন্তু আপনার পাও কিন্তু কিছু হবে না। তাহলে এখানে সমস্যাটা কি? সেটা হলো হাইলি মিনারেলাইজ আর হলো লো মিনারেলাইজ। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের বডিতে এই ক্যালসিয়াম এবং কি আপনার মিনারেল এবং ফসফেটের লেভেলটা কমতে গেলে এবং সে সময় আপনার বনটা দুর্বল হয়ে যায়, ঠিক আছে। এই যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলোর জন্যই কিন্তু মানুষ বুড়া হয়, ঠিক আছে। হ্যাঁ, আপনি যত যাই কিছু করেন না কেন, আপনি যত ফিজিশিয়ান, যত নিউট্রিশনিস্ট, যত যত লোক আছে, আপনার পিছনে যদি 24 ঘন্টা লাগায়ও রাখেন, আপনার ক্ষমতা নাই যে আপনার আজীবন এই পৃথিবীতে আপনি বেঁচে থাকবেন।
ঠিক আছে, কিন্তু সে তো বিসিতে আছে নাই, ঠিক আছে, কেউ পারবে না। কারণ হলো কি, আমাদের প্রত্যেকটা বনের, প্রত্যেকটা হাড়ের, প্রত্যেকটা অর্গানের একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে, নির্দিষ্ট একটা মেকানিজম আছে। সে যখন ওই স্টেজে যে যখন তার মেকানিজম পরিবর্তন আসে, তার ক্যাপাবিলিটি যখন পরিবর্তন আসে, তখন সে ধীরে 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 কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, এখন তাহলে এই যে সেল, এই সেলগুলো মিলে তৈরি করে কি, টিস্যু তৈরি করে। ঠিক আছে, আর টিস্যু হচ্ছে মানব দেহে কয় ধরনের টিস্যু, কয় ধরনের টিস্যু মানব দেহে থাকে? 4 ধরনের টিস্যু থাকে। ঠিক আছে, 4 ধরনের টিস্যু থাকে। তাহলে কি কি আছে? একটা আছে হলো আপনার, বলেন কি কি টিস্যু থাকে 4 ধরনের? কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, তারপরে আছে হলো নার্ভাস টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু, আর এটা হলো ইপিথেলিয়াল টিস্যু। তাহলে সেল, এক বা একাধিক সেল মিলে তৈরি হয় হলো টিস্যু। আর 4 ধরনের টিস্যু, যেমন একটা হলো কানেকটিভ টিস্যু, আর এটা হচ্ছে মাসকুলার টিস্যু, আর এটা হচ্ছে নার্ভাস টিস্যু, আর এটা হলো ইপিথেলিয়াল টিস্যু। এই টিস্যুগুলো মিলে তৈরি হচ্ছে কি, অর্গান। অর্গানগুলোর মধ্যে যেমন হার্ট হচ্ছে একটা অর্গান, লিভার একটা অর্গান, ঠিক আছে, কিডনি একটা অর্গান, ব্রেন একটা অর্গান। অ্যাবডোমেন কিন্তু অর্গান না, অ্যাবডোমেন অ্যাবডোমিনাল অর্গান, হ্যাঁ, অ্যাবডোমেন এটা অর্গান না। অ্যাবডোমিনালের ভিতরে যে অর্গানগুলো আছে সেটা হলো অ্যাবডোমিনাল অর্গান। স্টমাক, প্যানক্রিয়াস, লিভার, হ্যাঁ, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এগুলো এক একটা অর্গান। এগুলো হচ্ছে কিসের অর্গান? অ্যাবডোমিনাল অর্গান। থোরাক্সের ভিতরে, থোরাক্স মানে হলো বৃক্ষ বা বুকের পাঁজর, এর ভিতরে কি আছে? হার্ট আছে, লাং আছে, এগুলো থোরাসিক্স অর্গান। তাহলে থোরাসিক্স অর্গান কয়টা? 2টে, একটা হার্ট, লিভার। অ্যাবডোমিনাল অর্গান কয়টা? সেখানে অনেকগুলো আছে, নাম বলতে হবে, ঠিক আছে না? লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্টমাক, স্প্লিন, ঠিক আছে না? কিডনি। আচ্ছা, স্কালের ভিতরে কি অর্গান থাকে? ব্রেইন থাকে, স্কালের ভিতরে ব্রেইন থাকে, ঠিক আছে। তাহলে অর্গান মানে হলো অঙ্গ। অর্গান হচ্ছে এটা একটা ইংলিশ শব্দ, আর অর্গান হচ্ছে এটা একটা বাংলা শব্দ, ঠিক আছে। হার্ট হচ্ছে হৃৎপিণ্ড, লিভার হচ্ছে যকৃত, কিডনি মানে হলো কি, বৃক্ষ, ঠিক আছে। ব্রেন মানে হলো মস্তিষ্ক, ঠিক আছে না? আচ্ছা, এখন এই অর্গানগুলো যখন একত্রে মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে, তখন সেটাই মিলে করে কি, সিস্টেম। আমাদের বডিতে টোটাল 12 রকমের সিস্টেম আছে, ঠিক আছে। এই সিস্টেমগুলো যখন 12টা সিস্টেম যখন একত্রে মিলিত হয়, তখন একটা মানব দেহ তৈরি হয়, একটা বডি তৈরি হয়, ঠিক আছে। তো আমরা অনেকগুলো সিস্টেম, সবগুলো সিস্টেমই পড়বো, ঠিক আছে। কারণ এটুকুর মধ্যে আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? এটুকু বুঝতে পারছেন? এখানে কিন্তু অনেক কোশ্চেন হবে। ব্লাড সেলগুলোর নাম কি, বন সেলগুলোর নাম কি, ব্রেনে যে সেল থাকে সেটার নাম কি, কিডনির ভিতরে যে সেল থাকে এটার নাম কি, টিস্যু কয় ধরনের, ঠিক আছে, টিস্যুগুলোর নাম কি, হ্যাঁ, অর্গান বলতে কি বুঝেন? অর্গান হলো একটা অঙ্গ, ঠিক আছে, একটা অর্গান তৈরি হয়। প্রত্যেকটা অর্গানের একটা নির্দিষ্ট কাজ আছে। যেমন হার্টের কাজ হলো ব্লাড সার্কুলেশন করা, লাংয়ের কাজ হলো অক্সিজেন নেওয়া, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, ব্রেনের কাজ হলো আমাদের সমস্ত বডির ভিতরে কন্ট্রোল করা বা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। কিডনির কাজ হলো মূত্র তৈরি করা। সিস্টেম বলতে কি বুঝেন, বা সিস্টেম কাকে বলে?
অনেকগুলো অর্গান সমন্বয়ে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন একটা সিস্টেম তৈরি হয়। আর এই সিস্টেমগুলো কয় ধরনের? 12 ধরনের। 12টা সিস্টেমের নাম কি আমরা পারি? আচ্ছা, তাহলে 12টা সিস্টেমের নাম তো আমরা পারি, তাই না? বসেন ভাইয়া, একটু একটু চাইপে বসেন। তাহলে 12টা সিস্টেমের নাম কি? হলো ইন্টেগুমেন্টারি সিস্টেম। ইন্টেগুমেন্টারি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম। তারপরে হচ্ছে আপনার ওটা লিখতেছি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম। তারপরে হলো কার্ডিওভাস্কুলার সিস্টেম। 7 নম্বরে হলো, হ্যাঁ, তারপরে ছিল ইউরোজেনিটাল সিস্টেম, ইউরিনারি সিস্টেম, বুঝতে পারছেন? 8 নম্বরে হচ্ছে হেপাটোবিলিয়ারি সিস্টেম। আচ্ছা, তারপরে হচ্ছে 9 নম্বরে রিপ্রোডাক্টিভ। মাস্কুলার সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, SKELE স্কেলেটাল সিস্টেম। 12 নম্বরে হচ্ছে লিম্ফ্যাথেটিক সিস্টেম। এই হচ্ছে টোটাল 12টা সিস্টেম। আপনারা যদি এর আগে লিখে থাকেন বা মুখস্থ করে থাকেন তো ভালো, যদি কারণ লেখা না থাকে বা মুখস্থ করা না থাকে তাহলে আজকের ভিডিও থেকে এটা লিখে নেবেন, মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার যে কোনো ভাইবা বোর্ডে, যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি আপনাকে কোশ্চেন করতে পারে। মানবদেহে যে ফিজিওলজিক্যাল সিস্টেম আছে, এই সিস্টেমগুলোর নাম কি? লিম্ফ্যাথেটিক, LYMPHA, লিম্ফে, THC, লিম্ফ্যাথেটিক সিস্টেম। ঠিক আছে, তাহলে ডলি আপু একটু বলেন তো সিস্টেমগুলোর নাম বলেন। ইন্টেগুমেন্টারি, TARY, ইন্টেগুমেন্টারি। হ্যাঁ, ইন্টেগুমেন্টারি সিস্টেম।
endocrine, intestinal system, urinary system, hepatobiliary system, reproductive system, muscular system, skeletal system, lymphatic system, lymphatic system। ঠিক আছে, এখন এই যে এই সিরিয়ালে মন থাকলে আপনাদের মনে রাখা সহজ হবে। ঠিক আছে, একটার পরে এটা। যেমন এই যে ইন্টিগুমেন্টারি সিস্টেম, এটা শুরু হয় কি দ্বারা জানেন? হেয়ার। কি দ্বারা? হেয়ার। আরো আছে হেয়ার, নেইল, ঠিক আছে, ফিঙ্গার, হেয়ার, নেইল, ফিঙ্গার, স্কিন। ঠিক আছে, তাহলে হেয়ার, নেইল, ফিঙ্গার, ফিঙ্গার বেড। ঠিক আছে, ফিঙ্গার বেড আছে না, এই যে ফিঙ্গার বেড। তারপর আছে কি? স্কিন। এইগুলো দ্বারা এই ইন্টিগুমেন্টারি সিস্টেম তৈরি হয়। কারণ আমার শরীরের শুরুতে যদি আমরা চিন্তা করি, মাথার উপরে কি আছে? চুল আছে, তাই না? তাহলে চুলটা কি হেয়ার, তাই না? তাহলে মাথার শুরুতে আমাদের আছে চুল, তাহলে চুলটা কোন সিস্টেমের অন্তর্ভুক্ত? ইন্টিগুমেন্টারি সিস্টেমের অন্তর্ভুক্ত। আপনাকে যদি সিস্টেম বলতে বলা হয়, আপনি শুরুতে যদি বলেন যে রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, না এগুলো বললেও হবে, কিন্তু সেটা সিরিয়ালি হবে না। একটা সময় যে মাঝখান থেকে এটা বাদ পড়ে যাবে। কিন্তু এইভাবে যদি মনে থাকে তাহলে বাদ পড়বে? পড়বে না কিন্তু। হ্যাঁ, তাহলে মাথার পরে কি আছে? এই চুলের পরে কি আছে? চুলের পরে ব্রেন। ব্রেন কোথায় থাকে? মাথার ভিতরে থাকে। নার্ভাস সিস্টেমে হলো যে আপনার ব্রেন আর হলো স্পাইনাল কর্ড। হ্যাঁ, ওগুলোর মিলে তো তৈরি হয়। কিন্তু মেইন একটা অর্গান আপনি যদি এখানে চিন্তা করেন, সেটা হলো কি? ব্রেন। তাহলে হেয়ার গেল, ব্রেন গেল। ব্রেনের সাথে আরেকটা সংযুক্ততা আছে, সেটা হলো এন্ডোক্রাইন সিস্টেম, সেটা হলো হরমোন তন্ত্র। ঠিক আছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এগুলো হচ্ছে আমাদের এই সিস্টেমের অর্গানের নাম। আরও অনেক আছে। থাইরয়েড গ্ল্যান্ড যেটা গলায় থাকে, পিটুইটারি গ্ল্যান্ড কানের ঠিক সামনে থাকে, এই যে এখানে থাকে, এটা হলো পিটুইটারি গ্ল্যান্ড। আমাদের বডির সবচাইতে বড় গ্ল্যান্ড, মাস্টার অফ দ্য গ্ল্যান্ড। যত গ্ল্যান্ড আছে সব গ্ল্যান্ডের মাস্টার, টিচার, ঠিক আছে, সে হলো কি? পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে ব্রেন কি কাজ করে? আমাদের বডির কার্যক্রমগুলোকে নিয়ন্ত্রণ করে, মানে কমিউনিকেশন করে, মানে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের যোগাযোগ রক্ষা করে। নিয়ন্ত্রণ করে হলো এন্ডোক্রাইন সিস্টেম। কমিউনিকেশন অ্যান্ড কন্ট্রোল করে হচ্ছে এই দুইটা সিস্টেমে। ঠিক আছে, নার্ভাস সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম, এই দুইটা প্রায় সেম। ঠিক আছে, কাছাকাছি। আচ্ছা, তারপরে আছে কি? তাহলে নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন, এন্ডোক্রাইন সিস্টেম হলো গ্ল্যান্ডগুলা। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের পরেই এন্ডোক্রাইন সিস্টেম বলতে হয়। ঠিক আছে, যখন বলতে পারবেন, যদি কেউ জিজ্ঞাসা করে তখন কি বলতে হবে? নার্ভাস সিস্টেম আর এন্ডোক্রাইন সিস্টেম একসাথে বলতে হবে, কারণ তারা হচ্ছে একে অপরজনের পরিপূরক। ঠিক আছে, হ্যাঁ, বড় ভাই আর ছোট ভাই, আপন ভাই। ঠিক আছে, এটা কিন্তু পৃথক ভাই না, সৎ ভাই না, এটা হচ্ছে আপন ভাই। এজন্য হ্যাঁ, সৎ ভাইরে আপনি পরে বলতে পারেন, তাই না? আপনার যদি দুই পক্ষ থাকে, আপনার যদি বলা হয় যে আপনার ভাই বোন কয়জন, তখন কিন্তু আপনার নামের পরে আপনার ওই সৎ ভাইয়ের কথা বলবেন না। বলে কেউ? বলে না। ঠিক আছে, বেসিক্যালি আপন ভাইয়ের কথা আগে বলে, যে আমি আমার ছোট ভাই। হ্যাঁ, আরেকটা আছে, তখন কিন্তু সে পরে বলে এটা আমার ভাই,
কিন্তু সে কিন্তু সৎ ভাই, তাই না? আচ্ছা, তারপরে আছে কি রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম মানে হলো এই যে নোজ, ঠিক আছে, নোজ, নেসাল ক্যাভিটি, আর হচ্ছে কি লাং, এগুলো সমন্বয়ে তৈরি হয়। তাহলে আমরা উপর দিক থেকে নিচের দিকে আসতেছি, তাই না? তাহলে হেয়ার হলো কি ইন্টিগুমেন্টারি সিস্টেম। চুলের নিচে কি আছে? ব্রেইন। ব্রেইন হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের সাথে আর একটা সিস্টেম আছে যেটা বলতে হয়, সেটা হলো এন্ডোক্রাইন সিস্টেম। তারপরে যে নাক, হ্যাঁ, নাকটা হলো কি রেসপিরেটরি সিস্টেম। নাকের নিচে কি আছে? মুখ, ঠিক আছে না? এই মুখটা শুরু হয়েছে কি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, ঠিক আছে? তাহলে মাউথ, এমও ইউটিএস, মাউথ, স্টোমাক, এগুলো হচ্ছে অর্গান। তারপরে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের মধ্যে আছে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, তাই না? সিস্টেমিক্যালি যখন এগুলা আমরা যখন পড়বো সিস্টেমটা, তখন এটা বিস্তারিত আলোচনা আর কি এটার ভিতরে করা হয়। কিন্তু আমরা যখন সিস্টেমটা মনে রাখবো, বলতে যাব, তখন এই সিরিয়ালে মনে রাখতে হবে, তাহলে মনে থাকবে কোন সিস্টেমের পরে কোন সিস্টেমটা শুরু হচ্ছে। মুখ কি নাকের উপরে থাকে না নাকের নিচে থাকে? নাকের নিচে থাকে, তাই না? তাহলে অবশ্যই রেসপিরেটরি সিস্টেমটা আগে হবে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটা পরে হবে। আচ্ছা, তারপরে কি আসলো? কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে? এদিকে আর কোনো কিছু নাই, এখানে বুকে চলে আসলাম, ঠিক আছে? বুকের এখানে কি আছে? হার্ট আছে, ঠিক আছে না? তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন উপাদান হচ্ছে হার্ট। হার্ট মানে হৃৎপিণ্ড, ব্লাড ভেসেল, আর হলো ব্লাড, এগুলো সমন্বয়ে এটা তৈরি হয়। আচ্ছা, তারপর আছে কি ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমটা হলো হার্টের নিচে যদি আমরা চিন্তা করি, তাহলে কি আসবে? কিডনি, হ্যাঁ, স্কেলেটাল, স্কেলেটাল আর মাস্কুলার, এটা দুইটা একসাথে রাখছি। মানে যেখানে বন আছে সেখানে মাংস আছে, বুঝছো না? তাহলে মাংসটা হলো মাস্কুলার সিস্টেম আর বনটা হলো স্কেলেটাল সিস্টেম, ঠিক আছে? তাহলে হার্টের পরে আছে কি? কিডনি, ঠিক আছে? কিডনিটা কি তৈরি করে? ইউরিনারি সিস্টেম তৈরি করে। হেপাটোবিলিয়ারি সিস্টেম পেটের ভিতরে থাকে, তাই না? যেমন আসছিল লিভার, তারপর আসছিল গল ব্লাডার, পিত্তস্থলী। তাহলে লিভার, পিত্তস্থলী, আর আছে কি প্যানক্রিয়াস। এগুলোতে কি তৈরি করতেছে আমাদের? এগুলো তৈরি করতেছে হলো হেপাটোবিলিয়ারি সিস্টেম। তারপর আছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেমন মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে? রিপ্রোডাক্টিভ অর্গান মানে হলো কি প্রজনন, প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে যে অর্গানগুলো, এগুলাকে বলা হয় রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে? তাহলে রিপ্রোডাক্টিভ মানে হলো প্রজনন তন্ত্র, যে অর্গানগুলো প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে সেগুলোকে একত্রে রিপ্রোডাক্টিভ অর্গান বলা হয়, ঠিক আছে? যেমন টেস্টিস, পেনিস, মেয়েদের ওভারি, ভেজাইনা, হ্যাঁ, সার্ভিক্স, এগুলো সবই হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে মাস্কুলার সিস্টেম মানে কি? পেশিতন্ত্র। যেমন আপনার আসলে স্কেলেটাল মাসল, স্কেলেটাল মাসল, তারপরে আছে আপনার কার্ডিয়াক মাসল, আর হলো স্মুথ মাসল। আমাদের বডিতে কয় ধরনের মাসল থাকে? এমসিকিউ কোশ্চেন। কয় ধরনের মাসল থাকে? 3 ধরনের, কার্ডিয়াক, স্কেলেটাল, স্মুথ। স্কেলেটাল মাসল কোথায় থাকে? স্কেলেটাল মানে হলো হাড়ের সাথে লাগানো থাকে, ঠিক আছে? শুধু এক জায়গায় না, শরীরের সব হাড়ের সাথে যে মাসলটা লাগানো আছে। হার্ট, হৃৎপিণ্ডের সাথে যে মাসলটা লাগানো আছে সেটাই হলো কার্ডিয়াক মাসল। সেটা শুধুমাত্র হার্টেই থাকে, বডির অন্য কোনো জায়গায় থাকে না। তাহলে হার্ট গেল, আর হলো কি গেল আমাদের বন গেল। তাহলে
আরেকটা যে মাসল আছে স্মুথ মাসল, এটা থাকে হচ্ছে অর্গানের ভিতরে, অর্গানের ভিতরে, পেটের ভিতরে, ঠিক আছে, বিভিন্ন অর্গানের ভিতরে, যেমন চোখের ভিতরে আছে স্মুথ মাসল, তারপরে আমাদের খাদ্যনালীর ভিতরে স্মুথ মাসল আছে, পেটের ভিতরে যে মাসলগুলো আছে সেগুলো সবই স্মুথ মাসল, নরম মাংস বলতে গেলে, ঠিক আছে। স্মুথ মাসলের যে মুভমেন্ট, এটা আমরা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক আছে। কার্ডিয়াক মাসলের মুভমেন্ট এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু স্কেলেটাল মাসলের যে মুভমেন্ট সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ঠিক আছে। হার্ট কন্ট্যাক্ট করলে স্কেলেটাল মাসল কি হয়, কন্ট্যাক্ট হয়, রিল্যাক্সেশন হয়, ঠিক আছে। কিন্তু হার্ট দেখেন শুরু থেকে, জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে তার নির্দিষ্ট গতিতে চলতেছে, সে আপনার কথাও শোনে না, আমার কথাও শোনে না, কারো কথাই শোনে না, ঠিক আছে না। যেমন আমার পেটের ভিতরে যে মাসলগুলো আছে, খাদ্যনালীর মাসল, খাবারটা খাদ্যনালীতে যাচ্ছে, মাসল কন্ট্যাক্ট হচ্ছে, খাদ্যটা নিচের দিকে নেমে যাচ্ছে, স্টমাকে যাচ্ছে, খাদ্যনালী পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলী কন্ট্যাক্ট হচ্ছে, পাকস্থলী থেকে খাদ্যটা আবার ইন্টেস্টাইনে যাচ্ছে, ইন্টেস্টাইন কন্ট্যাক্ট হচ্ছে, সেখান থেকে ইন্টেস্টাইন দিয়ে খাদ্যটা অপ্রয়োজনীয় যেগুলা ডাইজেশনের পরে যেগুলো থাকে সেগুলো আমাদের মলের রাস্তা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। এই যে মাসলটা, এটা কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি না, স্টেপ বাই স্টেপ খাদ্যটা যখন যেখানে যাচ্ছে সেই জায়গাতেই কিন্তু মাসলটা কন্ট্যাক্ট হচ্ছে। কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় পেটের ভিতরে, লিভারের ভিতরে, আপনার কিডনির ভিতরে, ওই জায়গাটায় কি হয়, মাসলগুলো কন্ট্যাক্ট করে, ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি হয়, মোটিলিটি বেড়ে যায়, ঠিক আছে। যার কারণে কিন্তু এক্সেসিভ মুভমেন্টের কারণে ওই অর্গানটার ইনফ্লামেশনের হওয়ার কারণে পেইন সেন্সেশন হয়, ঠিক আছে। তখন ওই যে মাসল রিল্যাক্সেশন দিলে, রিল্যাক্সেন্ট আছে, মানে এমন একটা ওষুধ আছে, এটা দিলে মাসল কন্ট্রাক্টিলিটা কমে যায়, তাহলে কন্ট্রাক্টিলিটি কমে গেলে পেইন সেন্সেশন যেটা আছে এটাও কমে যায়, ঠিক আছে। কারণ মাসল রিল্যাক্সেন্ট আছে না, কারণ পেটের ভিতরে স্মুথ মাসলের রিল্যাক্সেন্ট কমানোর জন্য ব্যবহার করা হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট, ঠিক আছে। ডোটাবেরিন হাইড্রোক্লোরাইড, হাইসিন অ্যান্ড বিটাইল ব্রোমাইড, এগুলো হচ্ছে জেনেরিক নাম। স্কেলেটাল মাসলের মুভমেন্ট কমানোর জন্য বা স্কেলেটাল মাসলের যদি পেইন হয় কখনো, এটার জন্য আবার মাসল রিল্যাক্সেন্ট আছে, টলপেরিসন হাইড্রোক্লোরাইড, টলপেরিসন হাইড্রোক্লোরাইড, যেমন মায়োলাক্স, ব্যথার ওষুধ যখন দেওয়া হয়, আপনার কি ধরনের ব্যথা আমরা জিজ্ঞাসা করি, মাংসে ব্যথা, পেটের ব্যথা, না হাড়ের ব্যথা, ঠিক আছে। যদি হাড়ের ব্যথা হয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুম 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 এটা 3 রুমের। কোন ধরনের ব্যথা? পেটে ব্যথা, পেটে ব্যথা মানে হলো এই যে স্মুথ মাসলের ব্যথা, ঠিক আছে। মাংসে ব্যথা, তাহলে বুঝতে হবে স্কেলেটাল মাসলের ব্যথা, ঠিক আছে। হাড়ের ব্যথা বুঝতে হবে এই বনের ব্যথা, বন বা জয়েন্টের ব্যথা। হাড়ের ব্যথা থাকলে আপনাকে এই যে এনএসএআইডি গ্রুপের ওষুধ দিতে হবে। কোনটা? এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, নেপ্রোক্সেন, ইটোরিলাক, ইটোরিকোক্সিব, কিটোরোলাক আছে না, তারপরে ছিল আইবুপ্রোফেন, এসিক্লোফেনাক, টাইক্লোফেনাক, ঠিক আছে, এগুলো দিতে হবে। আর যদি আপনার এই মাংসে স্মুথ মাসলের ব্যথা হয় তাহলে দিতে হবে কি, টাইমোনিয়াম মিথাইল সালফেট, এগুলোকে বলা হয় অ্যান্টিস্পাজমিক ড্রাগ, অ্যান্টিস্পাজমিক ড্রাগ, ঠিক আছে। আর যদি স্কেলেটাল মাসলের ব্যথা হয় তাহলে মাসল রিল্যাক্সেন্ট, মাসল রিল্যাক্সেন্ট, যেমন টলপেরিসন হাইড্রোক্লোরাইড, টলপেরিসন হাইড্রোক্লোরাইড, ব্যাকলোফেন,
ব্যাকলোফেন। ঠিক আছে, তাহলে আমরা ব্যথার 3 ধরনের ওষুধের দেখলাম এখানে। তাহলে হাড়ের ব্যথার জন্য কি দিব? NSAID গ্রুপের ওষুধ। ঠিক আছে, সেই ওষুধগুলোর নাম কি? আইবুপ্রোফেন, এসিক্লোফেনাক, ডাইক্লোফেনাক, ইটোরিকোকজিব, সেলেকোকজিব, রফিকোকজিব। হ্যাঁ, এগুলো দিতে হবে। আর মাসল, স্কেলেটাল মাসলের জন্য মাসল রিল্যাক্সেন, টলপিডিসন হাইড্রোক্লোরাইড যেমন মায়োলাক্স নামে পাওয়া যায়, ব্যাকলোফেন হাইড্রোক্লোরাইড যেমন ব্যাকলো নামে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো হলো মাংসের ব্যথার জন্য। আর যদি স্মুথ মাসলের পেইন হয় পেটের ভিতরে, কোনো অর্গানের ভিতরে, তাহলে দিতে হবে কি? অ্যান্টিস্পাজমিক ড্রাগ। ঠিক আছে, স্কেলেটাল সিস্টেম মানে হচ্ছে কঙ্কালতন্ত্র, অস্থিতন্ত্র বা কঙ্কালতন্ত্র। মানবদেহের যে 206টা বন আছে, এই 206টা বনের সমন্বয়ে যে তন্ত্রটা, যে স্কেলেটাল সিস্টেম তৈরি হয়, সেটাই হলো স্কেলেটাল সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ এই যে হোল, এজ এ হোল যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পারতেছেন, এটাই হলো স্কেলেটাল সিস্টেম। ঠিক আছে, আর আছে কি? লিম্ফ্যাথেটিক সিস্টেম। লিম্ফ্যাথেটিক সিস্টেম মানে হলো লিম্ফ ভেসেল, লিম্ফ ফ্লুইড, ঠিক আছে, এবং লিম্ফ নোড, এগুলোর সমন্বয়ে এটা তৈরি হয়। এটারও কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। ঠিক আছে, যেমন ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল আছে না, রক্তনালী বলি, ঠিক এরকম ব্লাড ভেসেলের মতো আরেকটা ভেসেল আছে, সেটা হলো লিম্ফ্যাটিক ভেসেল। লিম্ফ্যাটিক ভেসেল দিয়ে লিম্ফ ফ্লুইড প্রবাহিত হয়। লিম্ফ ফ্লুইড মানে হচ্ছে এক ধরনের টিস্যু ফ্লুইড, যেগুলো আমাদের লিম্ফ নোড থেকে তৈরি হয়। যেমন আমাদের গলার এখানে আছে সার্ভাইকেল লিম্ফ নোড, ছোট ছোট গোটা গোটা আছে না, এগুলো অনেক সময় প্যালপেবল করলে পাওয়া যায়। যদি কখনো টিবি হয়, টিউবারক্লোসিস হয়, ক্যান্সার হয়, যে জায়গাটায় ক্যান্সার হয় বা যে জায়গাটায় টিবি হয়, ওই পাশের যে রিজিওনাল, যে আপনার আশেপাশের যে লিম্ফ নোডগুলো আছে, এগুলো অনেক বড় হয়ে যায়। কি হয়ে যায়? বড় হয়ে যায়। কারণ হলো কি, ওই জায়গায় ইনফ্লামেশন হওয়ার কারণে, ওইখানে ব্যাকটেরিয়াগুলো গ্রো করার কারণে ওই আশেপাশের যে লিম্ফ নোডগুলো আছে, এগুলো কি হয়? ইফেক্টিভ হয়, বেশি ইফেক্টিভ হয়, এবং তারা বেশি কাজ করতে শুরু করে, যার কারণে তারা হাইপারট্রফি ডেভেলপ করে। অর্থাৎ ওইগুলোর ভিতরে যে সেলগুলো আছে, সেলগুলো কি হয়ে যায়? ডিভিশন হতে 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 বড় হয়ে যায়। বুঝতে পারছেন? এমন টিবি যার আছে, তাদের দেখবেন যে গলার এখানে হাত দিলে তার লিম্ফ নোডটা অনেক বড়। টিবি হলে এরকম হয়। যারা রেসপিরেটরি মেডিসিন, যারা ফিজিশিয়ান, যারা টিবি রোগের চিকিৎসা করে, তারা দেখবেন যে সবসময় মুখে মাস্ক পরে থাকে। আর টিবির সাইন সিমটমগুলো যখন দেখতে চায় সে, তখন সে গলার এখানে হাত দেয়। ঠিক আছে, দিয়ে কি দেখে? এখানে দিয়ে দেখে যে তার গলার এখানে যে সার্ভাইকেল যে লিম্ফ নোডটা আছে, এটা বড় হয়েছে কিনা। ঠিক আছে, এটা বড় হওয়া মানে হলো বুঝতে হবে তার টিবি হয়ে গেছে। যদি কারো এক নাগারে 3 সপ্তাহ বেশি কাশি হয়, ঠিক আছে, সেই সাথে আপনার কফ আসে, জ্বর থাকে শরীরে, পরীক্ষা ছাড়াই একজন ডাক্তার সে এই ক্লিনিক্যালি এই ডায়াগনোসিসগুলো দেখে, ঠিক আছে, সে বুঝতে পারে যে তার টিবি হয়ে গেছে। ঠিক আছে, এমনও ফিজিশিয়ান আছে, তারা মনে করেন ইনভেস্টিগেশনও করে না, ওষুধ লিখে দেয়। ঠিক আছে, তাদের দেখতে দেখতে তারা পেশেন্টের সাথে থেকে থেকে ক্লিনিক্যাল সাইন সিমটমগুলো দেখে থেকে তারা অভ্যস্ত। ঠিক আছে, তো এই যে লিম্ফ নোডগুলো, এরা কিন্তু এক ধরনের ফ্লুইড সিক্রেশন করে, সেই ফ্লুইডগুলো লিম্ফ ভেসেল দিয়ে সমস্ত বডিতে কি হয়? পরিবাহিত হয়। এবং এই লিম্ফ ভেসেলের যে ফ্লুইডটা, এটা একটা জায়গায় গিয়ে ফিল্ট্রেশন হয়, সেটা হলো স্প্লিন। যেমন ব্লাড বা রক্ত, এটা আমাদের বডির একটা অর্গানের ভিতরে যে ফিল্ট্রেশন হয়, সেটার নাম হলো কিডনি। কিন্তু এই লিম্ফ ভেসেল বা লিম্ফের ভিতরে, এই লিম্ফ ভেসেলের ভিতরে যে লিম্ফগুলো থাকে, এরাও কিন্তু ফিল্ট্রেশন হয়। কোথায়? সেটা হলো স্প্লিনের ভিতরে। স্প্লিন মানে হলো প্লিহা। ঠিক আছে, এটা যদিও একটা ছোট অর্গান, কিন্তু এটার এমনও পাওয়ার, এত ক্ষমতা সম্পন্ন যে আপনাকে বাঁচায় রাখছে। হ্যাঁ, যদি কারো স্প্লিন
মানে হলো হয়ে যায়, ইনফেক্টেড হয়, তখন দেখা যাবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। কিডনি প্রতিনিয়ত কাজ করতেছে, তাই না? আমাদের রক্তের ভিতরে ফিল্ট্রেশন করে রক্তের যে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো আছে এগুলো সে মূত্রের মাধ্যমে বের করে দিচ্ছে। প্রতি 10 বছর পর পর আমাদের কিডনির ভিতরে, ঠিক আছে, কিডনির ভিতরে 10% করে নেফ্রন নষ্ট হয়ে যায়। মানে 100 বছর কেউ বাঁচলে তাহলে কি তার 100% নেফ্রন শেষ। যখন যখন তারা তারা এসে 150 বছর বাঁচতে থাকে তখন, হ্যাঁ, এর আগে তো আছে 150 বছর বাঁচতে থাকে তখন কি হতো? আচ্ছা, তখন তো ওই পার্সেন্টেজটা দেয়, ওই পার্সেন্টেজটা ছিল মানুষের হাত ছিল এরকম, ওইটার স্টেবিলিটি ছিল এরকম ছিল। হ্যাঁ, ওই সময়টা আপনার কিডনি মানে ওই ধরনের কেমিক্যাল জাতীয় খাবারগুলো কম খাওয়া হতো, মানুষের কিডনির চাপটাও কম পড়তো। হ্যাঁ, এখন রিসার্চে পাওয়া গেছে যে প্রতি 10 বছর পর পর মানুষের 10% করে কিডনির নেফ্রন নষ্ট হয়ে যায়। একটা কিডনির ভিতরে 10 লক্ষ নেফ্রন থাকে। নেফ্রন এগুলো কি আবার হয় না? নেফ্রন, তারপরে রেসপিরেটরি সিস্টেমের এগুলা কখনো রিকভারি হয় না। একবার গেলে এগুলা সেল নষ্ট হয়ে যায়। রেসপিরেটরি সিস্টেমের এগুলা রিকভারি হয়। রেসপিরেটরি সিস্টেম পুরো একেবারে এই জায়গায় গেলে তো আর ব্যাক করা কোনটা? মার্সেলের যে সিস্টেমের যে সেলগুলো এগুলো কিন্তু রিকভারি হয়, যে এরকম আপনার কিডনির সেলগুলো রিকভারি হয় না। সুযোগ নেই। আর এই যে নিউরন যেগুলো সেল আছে, নিউরনও রিকভারি হয়। নিউরন এগুলো আরো নষ্ট হয়, এগুলো রিকভারি হয় না, ঠিক আছে? নতুন করে আর জন্ম নেয় না, মানে যেগুলো থাকে, যেমন স্ট্রোক হওয়ার পরে আপনার নিউরন কিন্তু ড্যামেজ হয়ে যায়। ব্রেন স্ট্রোক হওয়ার পরে কি হয়? নিউরন ড্যামেজ হয়ে যায়। যে নিউরনগুলো ড্যামেজ হয়ে যায় ওখানে যে স্মৃতিগুলো ছিল বা ওই নিউরনের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আর ফিরে পায় না সে। স্মৃতি ধারণ করে নিউরন। ঠিক আছে। এবং ব্রেনের অনেক সেন্টার আছে, এক একটা সেন্টারের কাজ হলো এক এক রকম, ঠিক আছে? যেমন আমরা টেস্ট সেন্সেশন করি, এটাও ব্রেনের নিউরন দ্বারাই হয়। যদি আমাদের মুখের ভিতরে টেস্ট বাড আছে, জিহ্বার ভিতরে, কিন্তু এই টেস্ট বাডের সাথে আবার নিউরন কানেক্টেড আছে, বুঝতে পারছেন? তো এরকম চোখে দেখার জন্য নিউরন আছে, কানে শোনার জন্য নিউরন আছে, ঠিক আছে? হার্ট চলতেছে, এটা একটা নিউরনের মাধ্যমে চলতেছে। অর্থাৎ নিউরন, এটা এক একটা নিউরন এক একটা কাজে নিয়োজিত। ব্রেন যতক্ষণ পর্যন্ত ড্যামেজ না হবে, ব্রেন যতক্ষণ পর্যন্ত তার এই নিউরন এরিয়াটা যতক্ষণ পর্যন্ত নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত সে চলতে থাকবে, বুঝতে পারছেন? এই নিউরনটা 4 থেকে 5 ঘন্টা সময় জীবিত থাকতে পারে মানুষ মরে যাওয়ার পরেও। নিউরন 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত ব্রেন ট্রান্সফর্ম করা যায়। ব্রেন ডেথ হতে সময় লাগে। মানুষ মারা গেছে, হ্যাঁ, হার্টের সময়টা কতক্ষণ থাকে স্যার? হার্ট বেশিক্ষণ থাকে না। মানুষ মারা যাওয়ার পর পর হার্ট ট্রান্সফার করে যে অনেকে, দেখি সম্ভব না, যে একজনের হার্ট অবস্থা ভালো না, একজন মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে তার হার্ট ট্রান্সফার করলে কি ওই হার্ট আবার কাজ করে না? মায়োকার্ডিয়াল নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ব্রেনের সেলগুলো শুনছি যে মানে হার্ট ট্রান্সফার করে এই ধরনের কাজ আছে, এরকম হয়, এই জন্য জিনিসটা প্রশ্ন করা আছে। কিডনি ট্রান্সফার, হার্ট ট্রান্সফার হয় না তো, কিডনি ট্রান্সফার এটা তো নরমাল বিষয়, সবাই জানে। মানে হার্ট ট্রান্সফারটা আদৌ হয় কিনা এটা না, হার্টের খুব নিখুঁত জিনিস। মনে করেন হার্ট 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকলেই শেষ। বুঝতে পারছেন? ব্লাড সাপ্লাইটা কিছু সময় বন্ধ হলে তো ব্লাড ভেসেলগুলো ব্লকেজ হয়ে যায়। হ্যাঁ, সামান্য পরিমাণে যদি আপনার হার্টের ব্লাড সাপ্লাই কমে যায়, সামান্য পরিমাণে যদি হার্টের ব্লাড সাপ্লাই কমে যায় তখন কি হবে? হার্টের ভিতরে ইসকেমিয়া ডেভেলপ করবে, আইএসডি ডেভেলপ করবে, ইসকেমিক হার্ট ডিজিজ। আইএইচ
ডি। তাহলে হার্ট ট্রান্সফার হওয়া সম্ভব না, ব্রেন ট্রান্সফার হওয়া সম্ভব। ব্রেন, লিভার, কিডনি এগুলো ট্রান্সফার করা যায়। ঠিক আছে। ক্লাস ডি মানে কি? ইসকেমিক হার্ট, HEARD ডিজিজ। আইএসডি, এমআই, ইসকেমিয়া। ইসকেমিয়া কি বুঝছেন? ইসকেমিয়া, ইসকেমিয়া, এই ইসকেমিয়াটা মনে করেন ব্রেনেও ডেভেলপ করে, আবার হার্টেও করে, বুঝছেন? আবার হার্টেও করে। যদি ব্রেনে ইসকেমিয়া হয় তাহলে ইসকেমিক ব্রেন স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক কোথায় হয়? এটা হলো ব্রেনে হয়। আর যদি ইসকেমিয়াটা যদি হার্টে ডেভেলপ করে তখন ইসকেমিক হার্ট বলা হয়, ইসকেমিক হার্ট। তাহলে ইসকেমিক হলো অক্সিজেনের ডিফিসিয়েন্সি, ইসকেমিক ডিফিসিয়েন্সি। এজ এ হোল আমাদের মনে করেন হার্ট যদি 100% রক্ত সার্কুলেশন করে, তার 20% রক্ত যায় ব্রেনে, আর 25% রক্ত যায় তাহলে হার্টে। বুঝতে পারছেন? 100% রক্ত থেকে 20% রক্ত যায় হলো ব্রেনে, আর 20% রক্ত যায় হলো হার্টের ভিতরে। ঠিক আছে। এখন মনে করেন আপনার কোনো কারণে যদি ব্রেনে যে রক্তনালীটা আছে এখানে যদি কোনো ব্লক থাকে, তাহলে ব্রেনের রক্তটা কিন্তু সেভাবে যাইতে পারে না, তাহলে যে কোনো একটা জায়গায় কি হবে, এরকম কালো হয়ে যায়। ব্রেনে হলে এই কালো যদি ব্রেনে হয় তাহলে ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করে, আর যদি এই ইসকেমিয়াটা যদি হার্টে হয় তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ বলা হয়। ঠিক আছে। তাহলে ইসকেমিক স্ট্রোক বা ইসকেমিক হার্ট ডিজিজ যেটাই হোক না কেন, এটা যদি কারো হয় তাহলে তখন তাদেরকে এই যে অ্যাসপিরিন খাওয়াইতে হয়। অ্যাসপিরিন, নামে সবচেয়ে বেশি পরিচিত। অ্যাসপিরিন এরা কি কাজ করে? এরা এই ব্লকটারে ভেঙে দেয়। এটাকে কি করে? ভেঙে দেয়, রক্ত চলাচলটাকে স্বাভাবিক করে। বুঝতে পারছেন? অ্যাসপিরিন হচ্ছে একটা অ্যাসপিরিন হলো অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। ঠিক আছে। অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন আছে এটার, মানে হলো এই রক্তনালীর ভিতরে ব্লক থাকলে সেটাকে কি ভেঙে দেয়। বোঝা গেল? যদি এমআই কারো হয়, যদি এমআই হয়, এমআই যদি এমআই এর লক্ষণ কারো যদি থাকে, এমআই কি? মায়োকার্ডিয়াল ইনফেকশন। এই মায়োকার্ডিয়াল ইনফেকশন হলে তার সর্বপ্রথম যে লক্ষণটা থাকবে সেটা হলো শক।
শকের লক্ষণ থাকে, ঠিক আছে। শক হলে কি হবে? কোল্ড ক্লামি স্কিন, ঠিক আছে। লক্ষণগুলো কি? কোল্ড ক্লামি স্কিন, হাত পার যে স্কিনগুলো আছে ঠান্ডা হয়ে যাবে, সোয়েটিং, ঠিক আছে। তারপরে হচ্ছে ঘাম ঝরতে পারে, ভমিটিং থাকবে, তারপরে আপনার চেস্ট পেইন থাকবে, তারপরে ব্লাড প্রেশার কমে যাবে, পালস বেড়ে যাবে, ঠিক আছে। পালস কত মিনিটে? 60 থেকে 90 বার, এটা বেড়ে যাবে, মনে করেন 100 বার হবে। বিপি কত? 120 থেকে 120 থেকে 80, এটা না হবে স্বাভাবিক, তাই না? কিন্তু এই ব্লাড প্রেশারটা অনেক কমে যাবে। মনে করেন আপনার দেখা গেল যে কারো ব্লাড প্রেশার আছে 60/80। যদি হাত পা ঠান্ডা হয়ে যায়, আনকনসিয়াসনেস হয়ে যায়, আর যদি বমি হয়, ঠিক আছে, বমি বমি ভাব থাকে, পেশেন্ট যদি ইরিটেবল থাকে, রেস্টলেসনেস থাকে, ঠিক আছে, হাত পা যদি ছেড়ে দেয়, এবং সে সাথে যদি ব্লাড প্রেশার কমে যায়, পালস রেট যদি অনেক বেড়ে যায়, তাহলে বুঝতে হবে পেশেন্ট শকে চলে গেছে, ঠিক আছে। আর প্রিভিয়াস তো হিস্ট্রি থাকবে, তার কি থাকবে? হিস্ট্রি থাকবে, হার্টের হিস্ট্রি থাকবে, হার্ট ডিজিজের হিস্ট্রি থাকবে, বুঝছেন? প্রিভিয়াসলি হার্ট ডিজিজের হিস্ট্রি থাকবে। তো এই লক্ষণগুলো পাওয়া গেলে তাহলে বুঝতে হবে তার এমআই হয়েছে। সাথে সাথে ইসিজি করতে হবে, ইসিজি লিড দেখে ডায়াগনোসিস করতে হবে তার এমআই হয়েছে, হ্যাঁ। আর তখনই শুরুতে আমাদের ডোজ দিতে হবে হলো ট্যাবলেট অ্যাসপিরিন, ইকোস্পিরিন, ঠিক আছে, ইকোস্পিরিন 300 মিলিগ্রাম। 300 মিলিগ্রাম তো হয় না, ওই 300 মিলিগ্রাম কয়টা? 75 এর 4টা দেয়, সরি 75 যেটা 4টা। 4টা, তাহলে 4টা ট্যাবলেট 4টা ট্যাবলেট দিয়ে দেয়। শুরু করে, বুঝতে পারছেন? কয়বার দেয় স্যার? একবারই? হ্যাঁ, প্রথমে একটা দিয়ে দেন, 4টা দেয়, দেওয়ার পরে আবার 3টা দেয়, ঠিক আছে। এরপরে আবার 2টা দেয়, এক বেলায়। এরপরে আবার একটা করে একসাথে এই যে ওইগুলা যায় কন্টিনিউ। 4টার পরে হলো 3টার পরে হলো 10টা ট্যাবলেট একবারই যায়। 6 ঘন্টা পর পর দেয়। 6 ঘন্টা পর আমি সেটা জিজ্ঞেস করতেছি। আমি ফার্স্টে 4টা দিবেন, 4টা দিলাম, দিয়ে 6 ঘন্টা ওয়েট করলাম, দেখলাম তার আবার কন্ডিশন 3 দেয়। বুঝে তারপর দিলাম 3টা। তারপরে ধীরে ধীরে তারপর হলো 2টা, তার ডোজটা তারপর কমায় হলো একটা করে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউয়াস একটা করে তো কন্টিনিউয়াস অনেক ডাক্তার অ্যাভেলেবল আছে। লোডিং ডোজ দিতে লাইকা দেয় যাদের এমআই হয়ে গেছে, ঠিক আছে, তাদের এমআই এর সাথে আপনার আরো অনেক ওষুধ আছে, এগুলো অ্যাড করতে হয় আর কি। এমআই হলে আপনার কারো কারো দেখা যায় যে আপনার আইবি ফ্লুইড দেওয়া লাগে, তারপরে আপনার আরেকটা ওষুধ আছে স্ট্রেপ্টোকাইনেস, এই ওষুধটা দেওয়া হয় এমআই হলে, স্ট্রেপ্টোকাইনেস। আপনার এটা কার? এই নোটটা আমার কাছে নাই, এটা একটা মেলে ছিল আর খুঁজে পাচ্ছি না। আপনার কাছে আছে? আমার মোবাইল কম্পিউটারে পাচ্ছি না, বুঝছেন? আমার কাছে আছে। প্রথম দিকে দিছিলেন তো? হ্যাঁ, একবারে শুরু থেকে শুরু করে দিলে শুরু থেকে শেষ দিয়ে শেষ হয়ে যাবে। ওগুলা তো কয়েকটা আলোচনা করছি না, কিন্তু এটা কিন্তু আলোচনা হয় নাই। হ্যাঁ, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, এগুলো পড়াইছি। আপনাদেরকে ভিডিও দিয়ে দিব ওগুলার, কিন্তু এই যে স্কেলেটাল সিস্টেম, এটা হলো কঙ্কাল তন্ত্র।
এই কঙ্কালতন্ত্রের আপনার আছে হচ্ছে কি আছে, বন আছে। মূল উপাদান কি, কম্পোনেন্ট, একটা হলো বন, কার্টিলেজ, বন আর হলো কার্টিলেজ, হলো জয়েন্ট। এই বনের সংখ্যা কটা? 206টা। ঠিক আছে। এই বনটা বন কি? বন হচ্ছে এক ধরনের স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। বন হচ্ছে এক ধরনের স্পেশালাইজড যাহা আমাদের দেহের কাঠামো তৈরি করে। বন হচ্ছে আমাদের দেহের এক ধরনের স্পেশাল কানেকটিভ টিস্যু যাহা আমাদের দেহের গঠন তৈরি করে। গঠন মানে হলো কাঠামো, ফার্মওয়ার্ক অফ দ্য বডি, অর্থাৎ দেহের কাঠামো তৈরি করে। ঠিক আছে। বনের ভিতরে 3 ধরনের সেল থাকে। 3 ধরনের সেল এর সমন্বয়ে বন তৈরি হয়। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওসাইট CY, অস্টিওসাইট, আর হলো অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট এবং অস্টিওক্লাস্ট এগুলো হচ্ছে বন সেল। আমাদের শরীরে যদি এই হাড়গুলো না থাকতো, এই হাড়, এই বন যদি না থাকতো, তাহলে কি হইতো? এটা একটা ফুটবল হয়ে যেত। ঠিক আছে না? তাহলে আমরা হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, উঠতে পারতাম না, গড়ায় গড়ায় চলতে। হার্লেস যে প্রাণীগুলো আছে অনেকটা ওইটার মধ্যে। আল্লাহ আমাদের কত সুন্দর করে সৃষ্টি করছে না? অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, আর অস্টিওক্লাস্ট। বনের প্রকারভেদ আমরা এখন পড়ব। প্রকারভেদ, বুঝছেন? বনের বন কত প্রকার? বন কত প্রকার? বন বন মানে কি বলেন? বন হলো কয় প্রকার? অ্যাকর্ডিং টু সাইজ অ্যান্ড শেপ। শেপ অনুসারে বন হলো 6 প্রকার। 1 নম্বরে হলো লং বন, শর্ট বন, 3 নম্বরে হলো ফ্ল্যাট বন, ইরিগুলার বন,
সিসামোয়েড বন। কি কি বন আছে? ইথামোয়েড বন আছে না? না, নিউমেটিক বন বাদ করছে। লং বন হলো হিউমেরাস, ফিমার। ওগুলো আছে টিবিয়া, ফিবুলা। ফিবুলা। শর্ট বন হলো কার্পাল, মেটাকার্পাল, মেটাকার্পাল, টার্সাল না, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। ফ্ল্যাট বন হলো স্কাল, স্টারনাম, স্টারনাম। ইরেগুলার বন, ভার্টিবেরা। হিপ বন। সিসামোয়েড বন, সিসামোয়েড বন হলো প্ল্যাটেলা। ম্যাক্সিলা লেখা আছে, ভুল আছে, প্ল্যাটেলা। নিউমেটিক বন হলো ম্যাক্সিলা, ম্যান্ডিবল। আর অ্যাকর্ডিং টু পজিশন, তারপর আছে কি অ্যাকর্ডিং টু পজিশন। পজিশন অনুযায়ী হলো দুই প্রকার, এটা কি অ্যাক্সিয়াল আর এটা হলো অ্যাপেন্ডিকুলার। অ্যাক্সিয়াল বন, অ্যাপেন্ডিকুলার বন। তাহলে অ্যাকর্ডিং টু সাইজ, সাইজ মানে কি আকার, শেপ মানে কি আকৃতি। এই যে এখানে যে বনগুলো আছে এগুলোর আকার আকৃতির দিক দিয়ে কোনটা বড় বলেন তো? এটা বড়, এগুলো বড়, এই যে এইগুলো বড়, দেখছেন? এটা বড়, এটা বড়, এটা বড়, এটা বড়, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয়েছিল লং বন, লং বন। তাহলে এটার নাম হলো ফিমার, হিউমেরাস, হিউমেরাস। এটা হলো রেডিয়াস আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা। রেডিয়াস থাকে হলো বাইরে, আলনা থাকে হলো ভিতরে, ঠিক আছে? যেমন এই যে এটা হলো কি আলনা, ঠিক আছে? মেইন এটা না, মানে আপনি যদি হাতটা এইভাবে রাখেন তাহলে এই যে এই পাশে যে বনটা আছে এটা হলো আলনা, উপরে এই পাশে যেটা আছে এটা হলো রেডিয়াস। এটা মনে রাখার উপায় কি জানেন? রেডিও এবং আলনা। রেডিও তো মনে করেন ঘরেও থাকে, ঘরের বাইরেও থাকে, ঠিক আছে না? এটা বাইরে নিয়েও শোনা যায়, তাই না? কিন্তু আলনা কি বাইরে নিয়ে কেউ রাখে? এটা ঘরের ভিতরে রাখে, ঠিক আছে? তাহলে আলনা হচ্ছে ভিতরে থাকে, এই জন্য আলনাটা হলো ভিতরের সাইডে যে বনটা আছে এটাই আলনা, আর বাইরের সাইডে যেটা আছে কোনো একটা হাতের এক্সরে করলেন, এক্সরে যখন করতে হয় হাতের এক্সরে তখন কিন্তু এইভাবে দ্বারা এক্সরে করে, বুঝছেন? তাহলে এক্সরে যখন ভাঙ্গা আসে কোনো, যেমন এক্সরে করলেন আপনার এখানে একটা ভাঙ্গা পাওয়া গেল, দেখলেন যে সেই বনটা, যেমন এটা হলো পালম আর এটা হলো সোল, ঠিক আছে না? পালম লেখা আছে। এখন মনে করেন এই পাশেরটা ভাঙছে, তাহলে এটা কোন বন ভাঙছে? আলনা ভাঙছে। আর যদি এই পাশেরটা ভাঙে তাহলে রেডিয়াস ভাঙছে, বুঝছেন?
তো এটা রেডিয়াস আলনা আলনা। আর একটা হচ্ছে কি টিবিয়া ফিবুলা। টিবিয়া ফিবুলা। টিবিয়াটা থাকে বাইরে, ফিবুলাটা থাকে ভিতরে। ঠিক আছে, টিবিয়া হচ্ছে চিকন আর ফিবুলা হচ্ছে মোটা। টিবিয়াটা থাকে হলো ভিতরে, ফিবুলা থাকে হলো একটু উপরে উঠে ফিবুলাটা বাইরে। টিবিয়া মিন্স টিবি। হুম, টিভি ঘরের ভিতরে থাকে না, টেলিভিশন কোথায় থাকে? তাহলে ভিতরের দিকে যে বনটা থাকবে সেটাই হলো টিবিয়া। ঠিক আছে, তাহলে এখানে টিবিয়া কোনটা? নিচের অংশ। এটা হলো টিবিয়া আর এটা হলো ফিবুলা। তাহলে এটা হলো হিউমেরাস, রেডিয়াস, আলনা। হিউমেরাস, রেডিয়াস, আলনা। এটা হলো ফিমার, টিবিয়া, ফিবুলা। এগুলো হচ্ছে লং বন। তারপর আছে কি শর্ট বন। শর্ট মানে ছোট, তাহলে যে বনগুলো ছোট। মানবদের সবচেয়ে বড় লং বন হলো ফিমার। মানবদেহের সবচেয়ে বড় বনের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় বনের নাম কি? এই যেটা হলো ফিমার। এই ফিমার যদি ফ্র্যাকচার হয়, ওপেন ফ্র্যাকচার হোক বা ক্লোজ ফ্র্যাকচার হোক, তাকে ইমিডিয়েটলি তাকে আইভি ফ্লুইড দিতে হবে। আইভি ফ্লুইড কি দিতে হবে? সেটা হলো হার্টম্যান সলিউশন। হার্টম্যান সলিউশন। ঠিক আছে, হার্টম্যান সলিউশন। অন্য কোনো স্যালাইন দেওয়া যাবে না, বুঝছেন? যেমন ডিএ স্যালাইন পাওয়া যায়, ডিএনএস পাওয়া যায়, কলেরা পাওয়া যায়, এনএস পাওয়া যায়। হ্যাঁ, জি স্যার। দিতে হবে হলো হার্টম্যান সলিউশন। ঠিক আছে, যদি আপনার এটা ক্লোজ ফ্র্যাকচার হয় তাহলে 3 লিটার দিতে হবে। আর যদি ওপেন ফ্র্যাকচার হয় তাহলে তো কথা নেই, মানে 5-6 লিটার দিতে হবে। বুঝতে পারছেন? ক্লোজ ফ্র্যাকচার মানে কি? মানে হলো এটা স্কিন ভেদ করে বাইরে বের হয় নাই, মানে ফ্র্যাকচারটা আছে এটা ভিতরে, কিন্তু স্কিন বের করে বাইরে বের হয় নাই বা দেখা যাচ্ছে না। ঠিক আছে, ইন্টারনাল ফ্র্যাকচার হয়েছে, এটা হলো ইন্টারনাল। ঠিক আছে, আর এক্সটার্নাল মানে হলো স্কিন বের হয়ে বনটা বাইরে চলে গেছে, এটা হলো এক্সটার্নাল ফ্র্যাকচার। যে ফ্র্যাকচারই হোক, আপনার যদি গ্রামে থাকেন বা শহরে থাকেন, যেখানে থাকেন, একটা পেশেন্ট আপনার চোখের সামনে ফ্র্যাকচার হয়েছে, আপনার ওই সময় করণীয় কি? সেটা তো দিবেনই। অনুমতি আপনার ঠিক আছে, না আছে, ওই সময় আপনি দিবেন। তার সাথে আরো অনেক কাজ আছে। 1 নম্বর কাজ হলো আপনার ব্লিডিং কন্ট্রোল করতে হবে। সর্বপ্রথম ব্লিডিং কন্ট্রোল। তাহলে ব্লিডিং কন্ট্রোল করার জন্য আপনি কি করবেন? প্রেসার অ্যান্ড প্রেকিং দিবেন, তাই না? প্রেসার অ্যান্ড প্যাকিং ব্যান্ডেজ, অর্থাৎ যে জায়গাটায় আপনার ভেঙে গেছে এই জায়গাটা প্রেসার দিবা। ওইটাতে প্রেসার দিয়ে ব্যান্ডেজ করে দিবেন যাতে রক্তক্ষরণটা না হয়। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে কি জানেন? হার্টম্যান সলিউশন সংক্ষেপে বলা প্রেসার হয় কিভাবে দিবেন বুঝছেন তো? মনে করেন আপনি যদি শক্ত কোনো কিছু থাকে, প্রেসক্রিপশনের সংক্ষেপে এটা এইচএস না স্যার। হুম, হার্টম্যান সলিউশন এইচএস। এইচএস। যদি কোনো শক্ত কোনো কিছু থাকে, যেমন হার্ডবোর্ড আছে, ঠিক আছে, অনেক সময় বাঁশেরই থাকে না, হ্যাঁ, বাঁশের হচ্ছে ছোট কঞ্চি থাকে, এগুলো সাপোর্ট দিয়ে অথবা আপনার লিটারেচার থাকে না কোম্পানির, এই লিটারেচার দিয়েও আপনার রোল ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেবেন যাতে এটা নাড়াচাড়া করলেও যাতে ওইখানে যেন চাপটা কম পড়ে। চাপটা কম পড়ে। হ্যাঁ, এটা 2 নম্বরে হচ্ছে কি ওয়াইড বোর আইভি ক্যানোলা। ঠিক আছে, ওয়াইড বোর আইভি ক্যানোলা মানে হলো বড় ক্যানোলা দিয়ে। ঠিক আছে, বড় ক্যানোলা, যেমন 16 নাম্বার যে ক্যানোলা আছে, 16 নাম্বার 16 এবং 18 নম্বর ক্যানোলা, এগুলো হচ্ছে অনেক বড় ক্যানোলা। ঠিক আছে, এগুলো আপনার তাকে ক্যানোলা করতে হবে। ক্যানোলা করে স্যার এই এত বড় ক্যানোলা স্যার সবার হাতে অথবা আপনি এটা যেটা করবেন বাই চ্যানেল ওপেনিং মানে হলো আপনার 2 হাতে 2টা ক্যানোলা দিবেন, 2 হাতে 2টা, এবং 2 হাতে 2টা হার্টসোল দিয়ে দিবেন।
এই হাত দিয়ে দিবেন মানে একটা, যদি এই হাত দুইটা দিয়ে না দিবেন। হয় তাহলে মানে 16 নম্বর আমি ঢুকাইতে পারি নাই, তার মানে হলো আমি আপনার 22 নম্বর দুই হাতে দুইটা দিয়ে দেব। দুই হাতে দুইটা দিবেন, দুইটা হাতে দুইটা হার্টসোল দিয়ে দিবেন। সংক্ষেপ সলিউশন কি দিবেন এখানে? হার্টসোল। এইচএস। ঠিক আছে, তারপরে আপনি কি দিবেন? একটা ইনজেকশন দিবেন, কি? রোলাক। ঠিক আছে, আচ্ছা ইনজেকশন এখানে 36 60 দিবেন। একটা সেফটি একজন দিবেন। ঠিক আছে, সেফটি একজন একটা অ্যান্টিবায়োটিক। আরেকটা দিবেন হলো ওপি 40। ঠিক আছে, এই কয়টা ওষুধ দিয়ে সুন্দর করে আপনি হাসপাতালে পাঠান। ঠিক আছে, আপনি যদি এই কাজটা না করেন, প্রেশার ব্যান্ডেজ না দেন, ঠিক আছে, ব্লিডিং কন্ট্রোল না করেন, হার্টসোল যদি না দেন, তাহলে আপনার রোগীটা হসপিটালে নেওয়ার আগেই মারা যাবে। কিন্তু আপনি এই কাজটা করে দিলে অন্তত সে হসপিটাল পর্যন্ত যাইতে পারবে। বুঝতে পারছেন? মানে ইমার্জেন্সি একটা রোলাক ইনজেকশন যেটা ব্যথা কমায় দিব। আর সেফটেক্সিমটা দিতেছেন কেন? অ্যান্টিবায়োটিক দিতে হবে, যে সাথে সাথে ইনফেকশন যেন ছড়াইতে না পারে এই কারণে। আর যে ওপিওল গ্যাস থেকে গ্যাসের, যেহেতু রোলাক দিতেছে, আর অবশ্যই একটা হার্টম্যান সলিউশন দিতে হবে। হার্টম্যান সলিউশন লাগাই দিয়ে যেমন যদি যাও টাকা রয়ে যাও। চলে যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে লং বন, শর্ট বন। শর্ট বন হচ্ছে যেগুলো যেগুলো হাতে থাকে, পায়ে থাকে, এগুলো হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। আর ফ্ল্যাট বন, ফ্ল্যাট মানে হলো চ্যাপ্টা। এই যে না আপনার এখানে যে বনগুলো আছে এগুলো কি? চ্যাপ্টা বন। বুঝতে পারছেন? এই যে এখানে যে এটা হলো স্টার্নাম, এটা চ্যাপ্টা বন। তাহলে চ্যাপ্টা জাতীয় যে বনগুলো আছে এগুলো হচ্ছে ফ্ল্যাট বন। স্যার যখন ওপেন হার্ট সার্জারি করে তখন তো এই এটা খুলে ফেলে, এটা খুলে ফেলে। কেটে দেয় না, এটা আবার জয়েন্ট হয়। হুম, এটা হয় কি, এটা আপনার না না এটাই কাটে। মাঝখানে কাটে না, মনে করেন এই যে রিবস গুলো আছে না, এই রিবস গুলো সরায়। ঠিক আছে, রিবস। এই বন তো আপনি কাটতে পারবেন না, এটা পুরোটাই একটা বন। ঠিক আছে, এই পুরোটাই এটা একটা বন। ঠিক আছে, এটার আবার তিনটা পার্ট থাকে, একটা হলো মেনোব্রিয়াম, ঠিক আছে, এটা হলো ব্রডি, আর এটা হলো প্রসেস। এটা তিনটা পার্ট আছে। ঠিক আছে, তো আপনার এই বনটা সরানো হয়, এই বনটা এটাও করানো যায়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি যখন দেখলাম তখন তো দেখি এইটা ছিল না, শুধু এই খাঁচাগুলো আলাদা আলাদা করে দিয়ে। ঠিক আছে, এগুলো এখান থেকে এই প্রত্যেকটা হাড়ের এখান থেকে এইটুকু থাকে এই সাইডে দুইটা কাইটা হয়তো ওটা সব উঠায় ফেলে এরকম কিছু। এটা উঠে হালে উঠে, এটা আবার মনে করেন ফ্রিজে রেখে দেয়। যতক্ষণ পর্যন্ত অপারেশন চলে ততক্ষণ পর্যন্ত ফ্রিজে থাকে, ফ্রিজে থাকে। এইটা একবার হা করে অনেক মানে একটা পুকুরের মতো হয়ে যায়। হ্যাঁ, এটা অনেক জটিল অপারেশন। ঠিক আছে, সাঁতার কাটতে না। ওপেন হার্ট সার্জারি করে, ওপেন হার্ট করে যখন কোনো মানুষের এসবিডি থাকে, মানে হলো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার হার্টের পুরো ইন্টার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ইন্টার সেপ্টাল ডিফেক্ট, সেপ্টাল ডিফেক্ট, এগুলো যখন থাকে না হার্টের, ভেন্ট্রিকুলারটা হলো যে ভেন্ট্রিকুলার গুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে আর কি। যেমন এটা হলো সেপ্টাম, এটা হলো সেপ্টাম, যেমন এখানে একটা ছিদ্র আছে, এটা হলো দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে, ইন্টার ভেন্ট্রিকুলার
septal defect, ঠিক আছে? তাহলে ওইটা হ্যাঁ, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আর এই যে দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে যদি থাকে, এটা যদি থাকে অ্যাট্রিয়াম মাসেল, অ্যাট্রিওলার সেপ্টাল ডিফেক্ট বলা হয়, ভেন্ট্রিকুলার সেপ্টাল এসডি বলা হয়, ঠিক যখন আছে? ওপেন হার্ট সার্জারি করে তখন তো এই হার্টটারে কাইতেই কাজটা করে, তো ওই সময়টা ব্লাড সার্কুলেশন ওটা ইয়া থাকে তো ওটা অটোমেটেড ইয়া থাকে না, আর্টিফিশিয়াল ব্লাড, Artificial থাকে। ইয়া দিয়ে তো ব্লাড সাপ্লাই করোনারি আর্টারির ভিতরে আপনার ওই মেশিনের সাহায্যে দেওয়া হয়, ব্লাড সার্কুলেশনটা করা হয়, বুঝতে পারছেন? আগে বাইপাস করে ওটাকে ইয়া করে হুম, coronary artery এর ব্লাড ভিতরে। ট্রান্সফার করে না, তারপরে বুঝতে পারছেন? পরে আবার এই করোনারি আর্টারিটা থেকে ওই নলটা সরায় আবার ওটার সাথে জয়েন করে দেওয়া হয়। এটা নিখুঁত অপারেশন, মনে করেন এটা অনুবেক্ষণ যন্ত্রের যেরকম ওই সুতাগুলো এরকম ব্যবহার করা হয়, ঠিক আছে? আর এগুলা তো যেসব সুতো ব্যবহার করে করাতে ইন্টারনাল ভাবে ওইগুলা এগুলো মিশে যায়, এটা কাটার দরকার পড়ে না। আর এখন তো মনে করেন লেজার অপারেশন আসছে, তো এখন অনেক নতুন নতুন অপারেশন আসছে, এখন আর ওপেন হার্ট করা লাগে না, এখন মেশিন দিয়ে সব কিছু হয়। দেন রোবট কি করে এখন? হার্টে রিং পরায়, রোবোটিক হার্টে রিং। হ্যাঁ, সেদিন টিভি নিউজে দেখলেন না? রোবট দিয়ে এনজিওগ্রাম করাচ্ছে, রোবট দিয়ে রিং পরাচ্ছে, ঠিক আছে? আমাদের এখানে এতটা অ্যাভেলেবল হয়নি। হ্যাঁ, আবার ওই যে আপনার রংপুর মেডিকেল কলেজের এক কার্ডিওলজিস্ট একজন পেশেন্টই মেরে ফেলেছে না, রিং পরাইতে যায়। তো একটু কঠিন। হ্যাঁ, না, এগুলো সেনসিটিভ বিষয় তো, সেনসিটিভ, মানে মানে সূক্ষ্ম, তো আপনার রক্তনালীটা তো অনেক ছোট, একটু প্রেশার লাগলে ছিঁড়ে যাবে। এনজিওগ্রাম করার সময় দেখলাম যেমন হুম, রিংটা রিংটা এই যে আপনার প্লাস্টিক দিয়ে দিয়েছে। প্লাস্টিক জাতীয় না, আপনার আপনার গুনার মতো, একটা গুণার মতো। ঠিক আছে? সুতাগুলো তো শক্ত শক্ত থাকে, একটা কেমন হুম, এটা কি এরকম quality? এরকম কোয়ালিটি। ওটা শক্ত থাকে, সুতার মতো না, সুতা তো নরম। ওটা রিংটা দুই পাশে সাপোর্ট দিয়ে রাখে, মাঝখান দিয়ে রক্ত চলাচল করে। এটা যাতে জমটাও না করে। হ্যাঁ, স্টিলের মতো এটা, কিন্তু এটা এমন ভাবে তৈরি করা আপনার বডিতে কোনো ইনফেকশন হবে না, ঠিক আছে? বডি যতদিন পর্যন্ত থাকবে ভালো থাকবে। কিন্তু আপনার যখন চর্বি জাতীয় খাবার খাবেন, তারপরে যখন আপনি কোলেস্টেরল খাবেন, ঠিক আছে, তাহলে তখন কি হবে, আপনার ওই রিং এর উপর দিয়ে আবার ব্লক তৈরি হবে, তখন রিংটা ওই রিং এর সাইড দিয়ে যে ওই ক্লোস্টোর গুলো আবার জমবে, আবার জমতে থাকবে, বুঝতে পারছেন? তো রিং পরেও লাভ নাই যদি কোলেস্টোর নিয়ন্ত্রণ না করতে পারে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ না করা যায়। নিয়ন্ত্রণে রাখলে এই রেটিংটা কতদিন আছে ভালোভাবে থাকতে এটা আজীবন পর্যন্ত থাকবে, কিচ্ছু হবে না। বারবার রিং পরানো লাগে কাদের? যাদের ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, তাদের তো এমনিতেই রক্তনালীটা ছোট হয়ে যায়, ঠিক আছে? আবার কোলেস্টেরল যাদের বেশি, তিনটা জিনিস যাদের একসাথে থাকে, একটা হলো এসটিএন পর্যন্ত, টিএম, আর হলো আপনার কোলেস্টেরল। একটা রোগ আছে হলো হাইপার থাইরয়েডিজম। এই রোগগুলো যারা আছে না, এগুলো হলে আপনার রক্তনালীতে ব্লক তৈরি হয়, ঠিক আছে? হাইপার টেনশন, ডায়াবেটিস মেলিটাস, কোলেস্টেরল যাদের আছে তাদের, ঠিক আছে? তাহলে আমরা লং বন, শর্ট বন পড়লাম, ফ্ল্যাট বন দেখলাম। এই যে এটা হচ্ছে ফ্ল্যাট বন, চ্যাপ্টা বন। মাথার ভিতরে যে বনগুলো আছে এগুলো হচ্ছে ফ্ল্যাট বন। আরেকটা হচ্ছে কি ইরেগুলার বন, যে বনগুলো আঁকা বাঁকা, সোজা না। যেমন এই বনটা দেখেন একদম সোজা, এটা একদম সোজা স্ট্রেট, কিন্তু এই বনগুলো কি সোজা? এগুলো হচ্ছে আঁকা বাঁকা, এগুলো হচ্ছে ভার্টিব্রা, এগুলো ইরেগুলার বন। এই যে বনটা দেখেন, এখানে এক ধরনের শেপ, এখানে যায় আবার আরেক ধরনের শেপ, ঠিক আছে? এগুলো হচ্ছে হিপ বন, এগুলো হচ্ছে ইরেগুলার বন। সিসামোয়েড বন, যেটা শুরুতে থাকে হলো কার্টিলেজ, পরবর্তীতে বনে পরিণত হয়। এই যে এটা হলো প্যাটেলা, ঠিক আছে? প্যাটেলাটা হলো সিসামোয়েড বন। সিসামোয়েড মানে হলো এটা শুরুতে নরম থাকে,
ঠিক আছে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন এই বনটা নরম থাকে, কিন্তু ধীরে ধীরে যখন সে বড় হয় সেটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার শরীরে অধিকাংশ বন কার্টিলেজিয়াস থাকে, অধিকাংশ বনই কার্টিলেজিয়াস থাকে, কিন্তু এই লং বনগুলো এগুলো পরিপূর্ণ থাকে। মানে যখন বাচ্চা জন্ম নেয় তখন নাকি হাড়ের সংখ্যা বেশি থাকে। পরবর্তীতে মনে করেন হ্যাঁ, প্রত্যেকটা বনই তো মনে করেন তখন বনে রূপান্তরিত থাকে না, সেগুলো কার্টিলেজ থাকে। বনে রূপান্তরিত হয় যখন সে পরিপূর্ণ বয়সে পদার্পণ করে, 8 থেকে 10 বছর বয়সে যখন সে আসে তখন এগুলা বনে পরিণত হয়। আর এটা ছিল নিউমেটিক বন, ঠিক আছে। নিউমো মানে হলো বাতাস, অর্থাৎ যে বনের ভিতরে বাতাস থাকে, বাতাসপূর্ণ অবস্থায় থাকে, এগুলাকে নিউমেটিক বন বলা হয়। নিউমেটিক বনগুলো থাকে হচ্ছে আপনার নাকের ভিতরে, ঠিক আছে, নাকের ভিতরে যে বনগুলো থাকে এটাকে বলা হয় নিউমেটিক বন, ঠিক আছে। আর অ্যাকর্ডিং টু পজিশন, মনে করলাম আমাদের শরীরের পজিশন অনুযায়ী একটা আছে অ্যাক্সিয়াল বন আর একটা হলো অ্যাপেন্ডিকুলার বন। অ্যাপেন্ডিকুলার বন মানে হলো যে বনগুলো আমাদের হাতে এবং পায়ে থাকে, ঠিক আছে, হাতে এবং পায়ে থাকে। হাতে 64টা বন আছে, পায়ে হলো 62টা বন আছে, ঠিক আছে। এই বনগুলো হচ্ছে অ্যাপেন্ডিকুলার বন। কিন্তু মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত এই বনগুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন, ঠিক আছে। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য লং অ্যাক্সিস অফ দ্য বডি, অর্থাৎ লংয়ের বডির লম্বাই বরাবর কেন্দ্রবিন্দুতে যে বনগুলো থাকে এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন। এখন অ্যাক্সিয়াল বন্ডের ভিতরে আছে স্কাল, তারপরে ছিল যে সার্ভাইকেল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, তারপরে হচ্ছে আপনার এই যে কক্সিস, সেক্রাল, হিপ বোন, এই যে আপনার এই যে রিবসগুলা, স্টার্নাম, ক্লাভিকল, স্ক্যাপুলা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল বন, ঠিক আছে। অ্যাক্সিয়াল বনের সংখ্যা হলো টোটাল 80টা, ঠিক আছে। আর বাকি 126টা বনই হচ্ছে হলো অ্যাপেন্ডিকুলার বন, ঠিক আছে। আমরা প্রত্যেকটা বনের নাম প্রতি পরে মনে হয় যে অ্যাক্সিয়াল বনই বেশি। এই প্রত্যেকটা বনের নাম মুখস্থ করতে হবে, বুঝছেন, কোন বনটা কোন জায়গায় থাকে সেটা জানতে হবে। তো নেক্সট ক্লাসে এগুলো পড়বো, ভিডিও দিয়ে দিব, আপনারা নোট করে নেবেন, পরের ক্লাসে এসে উপস্থাপন করবেন। হ্যাঁ, আর মেডিসিনের একটা ক্লাসের ভিডিও আমরা দেব, ফার্মাকোলজি ক্লাসের একটা ভিডিও দিব, ওটা দেখবেন। নেক্সট ক্লাসে ওটার রিভিউ ক্লাস হবে। আজকে যেহেতু মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলো, সময় নাই, তো আমরা এটা মুখস্থ করার চেষ্টা করবো। হ্যাঁ, মানে এই ক্লাসের অপেক্ষা